বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন খবর প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের একটি বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আরও সংযুক্ত হয়েছেন আইনজীবী ও গবেষক ব্যারিস্টার ফারজানা মাহমুদ। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই পর্যায়ে বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণী নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রারম্ভেই আমরা গত 19শে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন তার কিছুটা অংশ। আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি। শিল্পে আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। এখন কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখেই মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায় সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তার পিছনে শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি হচ্ছে আমাদের প্রাণ। আর এই কৃষি, এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে। সেই কথাটা মনে রেখে কৃষক লীগ সেইভাবেই কৃষকের পাশে দাঁড়িয়ে, তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের মধ্যে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। অধ্যাপক জাকির হোসেন, প্রথমেই আপনার কাছে একটু আলোচনায় আসতে চাই। গত 17 এপ্রিল দৈনিক কালের কণ্ঠে আপনার একটি লেখা পাঠকের দৃষ্টি কেড়েছে এবং জাতীয় ইতিহাসের একটি মাইল ফলক, এই শিরোনামে লেখাটি। এই নিয়ে আলোচনায় আসব, কিন্তু তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের যে অংশটি আমরা একটু আগেই দেখলাম, আপনি নিশ্চয়ই আগে শুনেছেন। এই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের এই কৃষির অবদান কতখানি, এবং বর্তমান সরকার গত 15 বছরে কৃষির যে বিস্ময়কর সাফল্য এনেছে কৃষিতে, সেটা পৃথিবীতে অতুলনীয়। আপনি খুব ভালো করে জানেন, আপনার লেখাও বেশ কয়েকবার এসেছে, যে কোভিডকালীন সময়ে শুধুমাত্র উত্তরবঙ্গ থেকেই যে পরিমাণ ধান উৎপাদন হয়েছিল, এবং সেটা সম্ভব হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পৃষ্ঠপোষকতার কারণে, সহায়তার কারণে। একেবারে যান্ত্রিকরণের সমস্ত কিছু কৃষকের কাছে পৌঁছে দিয়া, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে ফসল কাটার
জায়গায় নিয়ে যাওয়া এবং তারা ধানকে চালে রূপান্তরিত করে কৃষকের ঘরে তুলে দিয়েছিল। এই স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। কৃষির আমাদের সাফল্য সেটা হয়তো আপনি অনেক সময় ধরে বলতে পারবেন, আপনি যদি একটু শুরু করেন। যে আমি যদি আমার নাম শুনিনি, সম্ভবত আপনি আমাকেই জিজ্ঞাসা করেছেন। তো কৃষির প্রতি বঙ্গবন্ধুর যে একটা বিশেষ দৃষ্টি ছিল, তার বড় প্রমাণ হচ্ছে কৃষির সময় যে বঙ্গবন্ধুর সময় সে বাজেট ছিল, অত্যন্ত বড় অঙ্কের জিডিপির একটা বড় অংশ ব্যয় করা হতো কৃষির পিছনে। এবং কৃষকের সাথে বঙ্গবন্ধুর যে অন্তরঙ্গতা সম্পর্ক, যে কারণে বঙ্গবন্ধু কিন্তু 75 সালে যে বক্তৃতা করেছেন, যে বক্তৃতাটা খুব কমই বাঁচানো হয়, যে এই যে বলে আপনি কার টাকায় সচিব সাহেব, আপনি কার টাকায় ডাক্তার সাহেব, আপনি কার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কার টাকায় অধ্যাপক সাহেব, ওইখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি কৃষকের কথা বলেছেন, যে তার টাকায় শেষ ফসল উৎপাদন করে। তারই ধারাবাহিকতায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা বারবার, শুধু এখন নয়, বারবার কৃষকের কথা বলছেন, কৃষির উৎপাদনের কথা বলছেন। এবং যদি প্রকৃত পক্ষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বড় রকমের বিপ্লব করে থাকে, সেটা হলো কৃষি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে বিশ্বের স্বাদু পানির মাছ উৎপাদনের ক্ষেত্রে, ধান উৎপাদনের ক্ষেত্রে, অন্যান্য মিক্সড ফসল উৎপাদনের ক্ষেত্রে, প্রাণী সম্পদের ক্ষেত্রে, প্রথম যে ফল উৎপাদনের ক্ষেত্রে আপনি প্রথম বিশ্বের যে কয়টি 1 থেকে 10 যে রাষ্ট্রগুলো আছে তার ভিতরে বাংলাদেশ ফসলের জাত উদ্ভাবনের ক্ষেত্রে শীর্ষে সারা পৃথিবীতে। সেটা বলছি। আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশে বসে 150 টাকা কেজিতে আপনি এই যে খেতে পারেন, এই যে স্ট্রবেরি খেতে পারেন, এটা তো কল্পনা করা যায় না। আপনি একটা সময় আমরা 1000, 1200, 1500 টাকা কেজি আমরা দেখছি ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে। আমি আজকে গতকালকের ইয়েতেও দেখলাম 150 থেকে 200 টাকা কেজি ধরে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। আপনি ওই জাপানের সূর্য ডিম বা মিয়াজাকি আম থেকে শুরু করে এমন কোন ফল ফসল নাই যেটি এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে না। কেন সম্ভব হয়েছে? এটি একমাত্র হয়েছে কৃষিতে একটি বিপ্লব চেয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। সেই যে বিনিয়োগ করেছেন গবেষণার পিছনে, তারই ফলাফল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কৃষির বিপ্লবের সুফল আমরা অনুভব করছি। কাজে আপনি যে প্রশ্নটা যে বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, যে বঙ্গবন্ধুর পথ ধরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র যে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী সেটা নয়, তিনি আদর্শের উত্তরাধিকারী। সেই কারণে সোনার বাংলা তৈরি করতে হলে যে পথে যেতে হবে, কারণ আমি এখনই বড় বড় বৃহৎ শিল্পের কথা চিন্তা করতে পারি না। জাপানের দিকে যদি তাকান, জাপান যখন একদম ধূলিসাৎ হয়ে গেছিল, সেখান থেকে প্রথম তারা কৃষিতে মনোযোগ দেয়। কৃষির সারপ্লাসটা তারা আস্তে আস্তে লাইট ইন্ডাস্ট্রিতে আছে, মিডিয়াম ইন্ডাস্ট্রিতে, তারপর এখন আপনার হেভি ইন্ডাস্ট্রির ভিতরে তারা চলে আসছে। সেই একই রকম মডেল ফলো করে বঙ্গবন্ধু কন্যাও আজকে যে অর্থনৈতিক উন্নয়নের মডেল, প্রথম এগ্রিকালচার, তারপরে আপনি ইন্ডাস্ট্রিতে, তারপরে হচ্ছে আপনার থার্ড ডিগ্রি সফিস্টিকেটেড যে সমস্ত। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আমি এই জায়গায় আপনাকে একটু থামিয়ে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে একটু আসতে চাই। এবং খুব অল্প কথার মধ্যে অধ্যাপক জাকির হোসেন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার এই যে সময়কাল, বঙ্গবন্ধু কন্যার যে তার যে অবদান, কৃষিতে যে এটি বিস্ময়কর সাফল্য এনে দেওয়া, সেটা কিন্তু ব্যক্ত করেছেন। আপনি যদি এখানে কিছু যোগ করেন, এবং যে কথাটি আমাদের বলবার প্রয়োজন, 1998 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব ছিলেন, 21 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, অনেক ষড়যন্ত্রের পাহাড় ডিঙিয়ে এই জায়গায় তিনি আসতে পেরেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 98 সালে বন্যার সময় আন্তর্জাতিক গণমাধ্যম, আপনি যেহেতু গণমাধ্যমের শিক্ষক, আপনি মনে করতে পারবেন যে CNN, BBC এই দুইটি আন্তর্জাতিক গণমাধ্যম বলেছিল যে বাংলাদেশে এই 98-এর যে ভয়ঙ্কর যে পরিস্থিতি, সেতে 10 মিলিয়ন মানুষ এখানে না খেয়ে মারা যাবে। কিন্তু একটা মানুষকে শেখ হাসিনা কিন্তু না খেয়ে মরতে দেননি। তা 10 মিলিয়নে কত মানুষ হয়, আর তখন কত জনগণ বাংলাদেশে ছিল, এটা তো আমরা সব জানি। এখন আপনি যদি এই আলোচনায় যুক্ত হন। যেমন অধ্যাপক জাকির যেটা বললেন, উনি তো পরিষ্কারই করে দিয়েছেন যে বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা কিভাবে কৃষিকে প্রাধান্য দিয়েছেন। তো বঙ্গবন্ধু তো খুব বেশি সময় আমাদেরকে দিতে পারেননি রাষ্ট্রপ্রধান হিসেবে। 1975 সালে সপরিবারে তাকে হত্যা করা হয়। তবে বঙ্গবন্ধু কিন্তু তার প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা,
সেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি উন্নয়নের একটা রূপরেখা দিয়ে গেছেন। সেইটার উপর ভিত্তি করেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কৃষিতে স্বনির্ভর করার ক্ষেত্রে এগিয়েছেন। তবে শেখ হাসিনা যেহেতু একটা লম্বা সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় আছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ শেখ হাসিনা নিয়েছেন। এর মধ্যে একটি হলো যে এই যে ধরেন সারে ভর্তুকি দেয়া, বিশেষ করে এই যে কৃষি উপকরণ, এই যে সারের জন্য আপনার হয়তো মনে আছে এই দেশে কিন্তু সারের দাবিতে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে খালেদা জিয়ার শাসন আমলে। তো সেখানে উল্টো দিকে বঙ্গবন্ধু কন্যা কৃষকের কাছে স্বল্প মূল্যে সার পৌঁছে দিয়েছেন, সারের সরবরাহ নিশ্চিত করেছেন, কৃষিতে সেচের জন্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উপহার দিয়েছেন। এই যে বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উপহার, সার, তারপরে এগ্রিকালচারে বিনিয়োগ, সব কিছু মিলিয়ে যে বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার কৃষিতে যে পরিমাণ বিনিয়োগ করে সেটা নজিরবিহীন। আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারকে আপনার নিরুৎসাহিত করার চেষ্টা করেছে, যে ভর্তুকি বন্ধ করার কথা অনেক সময় বলেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিন্তু অবিচল থেকেছে যে কৃষি উন্নয়নের যদি আমাদেরকে সামনের দিকে আগাতে হয় তাহলে কৃষিতে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, কৃষিতে ভর্তুকি দিতে হবে। এবং বাংলাদেশের ভূমি তো বাড়েনি, যেই সময় বাংলাদেশে খাদ্য ঘাটতি ছিল, ভূমির পরিমাণ যা ছিল 1% করে কমছে, ভূমির পরিমাণ কমছে, কৃষি জমির পরিমাণ কমছে, কিন্তু কৃষি উৎপাদনের পরিমাণ বাড়ছে, বহুগুণে বাড়ছে। তো এটার কারণ হচ্ছে যে রাষ্ট্রীয় পরিকল্পনা, গবেষণায় বিনিয়োগ, কৃষকে বিনিয়োগ, আপনার সারে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, সামগ্রিকভাবে এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে কাজ করেছে সেটার সুফল আমরা পাচ্ছি। এবারের বক্তব্যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা কি, যে আমাদের দেশের মানুষের একটা ধারণা আছে যে আমি তো লেখাপড়া শিখেছি, এখন আমি প্যান্ট শার্ট পরি, আমি টুকটাক ইংরেজিও বলি, আমার কি আর এখন কৃষিকাজ করা মানায়? তো সেই জিনিসটা কিন্তু উনি আলোকপাত করেছেন যে শিক্ষিত মানুষ যদি কৃষিতে সম্পৃক্ত হয় তাহলে সে কিন্তু কৃষিটা আরও ভালোভাবে করতে পারবে, কারণ সে বুঝবে যে কখন কোন বীজ লাগাতে হবে, কোথায় কোন সার প্রয়োগ করতে হবে, কখন কোন ফসল কাটতে হবে, কারণ কৃষির অনেক তথ্য তো অনলাইনে আজকে সরবরাহ করা হচ্ছে। তো সেই তথ্যগুলো বোঝা, এবং ইভেন কৃষি পণ্যের যে বাজার সেটাও কিন্তু মোবাইলের মধ্য দিয়ে কোঅর্ডিনেট করা যাচ্ছে, যে কৃষক কোন বাজারে কোন পণ্যের কেমন দাম। এই যে ডিজিটাল বাংলাদেশ করার ফলে সামগ্রিকভাবে এই যে কৃষি থেকে যদি আপনার আয় করতে হয়, কৃষিকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, শিক্ষিত মানুষ যদি কৃষিতে যায়, ধরেন যারা আমাদের দেশে কি হয় যে সবাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আপনার সরকারি চাকরি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সবাই সরকারি চাকরির পিছনে করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যদি কেউ উদ্যোক্তা হয়, কেউ যদি কৃষি উদ্যোক্তা হয়, কৃষিতে যদি সে বিনিয়োগ করে, তাহলে কিন্তু সে চাকরি করে যে উপার্জন করবে তার চেয়ে অনেক বেশি উপার্জন আজকে কৃষিতে করা সম্ভব। শকির আলম ভূঁইয়া, আপনার কাছে আবার ফিরে আসবো। ব্যারিস্টার ফারজানা মাহমুদ তার বিশ্লেষণে কি কি তথ্য তুলে আনে, তার আগে আমি একটু অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের কাছে একটা বিষয় একটু উল্লেখ করতে চাই। আমাদের মনে থাকবার কথা যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি 96 থেকে 2001 সরকারের সময় তিনি এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্য উৎপাদনে বিস্ময়কর সাফল্যের জন্য তিনি কিন্তু আন্তর্জাতিক যে সেরেস পদক, সে পদকটি পেয়েছিলেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে। এ বিষয়ে আলোচনায় আসবো। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, দুইজন আলোচক যে আলোচনা করলেন তার সাথে আপনি নিশ্চয়ই অনেক কিছু যোগ করবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু বঙ্গবন্ধুকে দিয়ে শুরু করি। বঙ্গবন্ধুও কিন্তু একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর মতো বলেছিলেন যে এই দেশে যারা তরুণ আছে, যুবক আছে, তারা যেন বাবাকে সাহায্য করে, একটু বাড়ির পাশে একটু সবজি বনে, এই জাতীয় কথা কিন্তু বঙ্গবন্ধু নিজেও বলছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন কৃষিকাজের জন্য তরুণদেরকে ইনভলভ হওয়ার জন্য। এখন বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, যেটাকে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশালের যে কর্মসূচি, সেই কর্মসূচির একটা বড় গুরুত্বপূর্ণ অংশ ছিল সমবায় ভিত্তিক কৃষি, এবং কৃষির যে ভূমিকা, এটা অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। ব্যারিস্টার ফারজানা মাহমুদ। জি জি
জি। তো তারই ধারাবাহিকতা আমরা যদি বঙ্গবন্ধু কন্যার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বঙ্গবন্ধু কন্যা কিন্তু কৃষি কাজে যেন মানুষ উদ্বুদ্ধ হয় তার জন্য বহুদিন থেকে বলে আসছেন, এবং কোভিড পরবর্তী সময়ে কিন্তু উনি বলেছেন একটা ইঞ্চি জমিও যেন আমাদের অনাবাদি না থাকে। এবং দেখুন, আমি যদি দেখি যে আমাদের পলিসিগুলো কি, এখানে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য, পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করা হয়েছে, এবং এসডিজির যে গোলগুলো রয়েছে সেগুলো অর্জনের জন্য বাংলাদেশ কিন্তু বদ্ধপরিকর। এবং আপনি যদি আমাদের কনস্টিটিউশনে দেখেন, খাদ্য নিরাপত্তার কথা তো বলা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যেটা খাদ্য নিরাপত্তার ব্যাপারে জোর দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু খাদ্য নিরাপত্তা শুধু নয়, পুষ্টির ব্যাপারটাও চলে এসছে। খাদ্যের পাশাপাশি পুষ্টিগুণের কথাও কিন্তু আমরা বলছি। আপনি যদি এখন দেখেন যে বাংলাদেশের অবস্থানটা কিরকম বর্তমানে, বাংলাদেশ কিন্তু ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ। আবার যদি আপনি সবজি এবং মৎস্য উৎপাদন দেখেন সেখানে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম। তারপর এরকম বাংলাদেশের অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে। সাথে বাংলাদেশের মোট জনগণের 40% কৃষিকাজে জড়িত। আবার যদি নারীদের কথা বলি, নারীদের কিন্তু প্রায় 60% নারী গ্রামে গঞ্জে বিভিন্ন কৃষিকাজে, আপনার পোল্ট্রি রয়েছে, একটু মাছের চাষ করে, এরকম কিন্তু তারা ছড়িয়ে ছিটে জড়িত রয়েছেন। তো বাংলাদেশের মেজরিটি দেখা যাচ্ছে, যদি আমি নারীদের কথা বলি, একটা বড় অংশ কিন্তু কৃষিকাজের সাথে জড়িত এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটা আমাদের জিডিপিতেও আমি মনে করি ভূমিকা একটা বড় রয়েছে, যদিও সেটা নারীদের ভূমিকাটা ওইভাবে কাউন্ট করা হয় না। তো এখানে এই যে সামগ্রিক বিবেচনায় আমাদের জায়গা কম, জনসংখ্যা বেশি, প্রায় 17 কোটির উপরে মানুষ, তাদেরকে আমরা খাদ্য আমরা দিতে পারছি, আমাদের সরকার দিতে পারছে। এবং এই সামগ্রিক বিবেচনায় আপনি যদি এই বর্তমান বিশ্বের দিকে তাকান, যেভাবে যুদ্ধ বিগ্রহ চলছে, কোভিড পরবর্তী সময়ে যে ক্রাইসিসের মধ্যে আমরা গিয়েছি, তারপরেও কিন্তু বাংলাদেশ সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান খাদ্য নিরাপত্তায় যথেষ্ট যথেষ্ট ভালো। এবং দক্ষিণ ব্যারিস্টার এশিয়ার ফারজানা দেশগুলো মাহমুদ, আরো এখানেও দুইজন আলোচক আছেন, তারা নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হবেন এই বিষয়ে। 1996 সালে 23শে জুনের সেই কথা আমাদের অনেকেরই মনে আছে, হয়তো অনেকে ভুলেও গেছে, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন বাংলাদেশে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এবং 2001 সালে তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করলেন, তখন প্রায় 30 লক্ষ টন কাছাকাছি খাদ্য উদ্বৃত্ত। এটা প্রফেসর জাকির হোসেন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া আরো ভালো বিস্তারিত বলতে পারবেন। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, আমাদের আপনি কিন্তু জি জি গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ধরনের ভাতাও দিচ্ছে, হ্যাঁ, দরিদ্র নারী থেকে অক্ষম মানুষের বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, এই খাদ্যে যেন স্বয়ংসম্পূর্ণতা তারা অর্জন করতে পারে, তাদের পুষ্টি যেন পুষ্টি যেটা মানে থাকা দরকার সেটা যেন তারা পায়। এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের ভাতাও রয়েছে। এবং কৃষি ক্ষেত্রে কৃষকদের উন্নয়নের জন্য আপনি যদি দেখেন আওয়ামী লীগের ইশতেহার, সেখানেও কিন্তু অনেক কিছু বলা হয়েছে। এবং এই প্রযুক্তিতে যেন কৃষিখাতে যেন প্রযুক্তি ব্যবহার করা হয়, এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যেন আরো গবেষণার ক্ষেত্র তৈরি করা হয়, ডিজিটালাইজেশনের যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটাও যেন এখানে সম্পৃক্ত করা হয়, তার ক্ষেত্রে সেগুলো সম্পর্কে কিন্তু বিশদভাবে আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছে। হ্যাঁ, তো এই এই জায়গাটা আমার মনে হয়েছে এটা একটা বড় ধরনের পরিকল্পনারই অংশ, যে বাংলাদেশ খাদ্যে তো স্বয়ংসম্পূর্ণ হবেই, কিছু জিনিস আমাদের কিন্তু এখনো আমদানি করতে হয়, যেমন আমরা তেল, চিনি, ডাল, এগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ নয়, আমদানি করতে হয়। তো সেই জায়গাগুলোতেও কিন্তু সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার নজর দিচ্ছে বলেই এই পরিকল্পনাগুলো আচ্ছা আমি আচ্ছা, মনে করি যে অধ্যাপক মাথায় জাকির রেখে হোসেনের কাছে আমি একটু শুনে আসি। অধ্যাপক জাকির হোসেন। আমরা কিন্তু, আমি জানি, আমরা কিন্তু এখন আম রপ্তানি করছি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে, আমি ময়মনসিংহের প্রচুর যে মাছ উৎপাদন হয় তার ভিতরে পাঙ্গাস মাছ, কই মাছ, শিং মাছ, এগুলো কিন্তু ভারতে যাচ্ছে, শুধু ইলিশ মাছ নয়। এখানে মানে বিশাল অ্যামাউন্টের একটা মাছ এখানে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকছে, রুই মাছ ইত্যাদি। ফলে আমরা কৃষিতে এমন একটা জায়গা পৌঁছে গিয়েছি যে এখন শুধু আমাদের প্রয়োজন মেটাচ্ছি না। জাকির হোসেন, আপনি তো নিউ ইয়র্ক শহর থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে, জাপানে বাঙালিরা কিন্তু তাদের ডিপার্টমেন্টাল স্টোর, ওখানকার স্টোর থেকে কিন্তু বাংলাদেশের মাছ কিন্তু তারা কিনছেন, অর্থাৎ রপ্তানির বহুমুখীকরণ ঘটেছে। বলুন। এক্স্যাক্টলি। আমি মনে করতে পারি বেলজিয়ামে পড়ার সময় ইচ্ছা করলো যদি ছোট মাছ
মলা মাছ, পুঁটি মাছ এগুলো খেতে পারতাম। আমি কিন্তু বেলজিয়ামের সেই সুপার ডিপার্টমেন্টাল স্টোর থেকে সেখানে কিন্তু বরফে জমানো এই মাছ পর্যন্ত পেয়েছি। অর্থাৎ আমি বলছি যে কৃষিতে বঙ্গবন্ধু কন্যা যে বিপ্লব হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, যেমন 10 টাকা দিয়ে কৃষককে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। আগে যে আপনি কৃষককে যে ভর্তুকির টাকাটা দিতেন, সেখানে মাঝখানে ফরিয়া বা মধ্যবিত্তরা সেটাকে গ্রহণ করতো, গিলে ফেলতো, গ্রাস করতো। কিন্তু উনি যখন করে দিলেন এটি, এখন কিন্তু সরাসরি যে টাকাটা দিচ্ছেন তার অ্যাকাউন্টে জমা হয়, 10 টাকার বিনিময়ে যে অ্যাকাউন্ট রয়েছে তার ভিতরে জমা হয়। ফলে একটি বিপ্লব হওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, যে উৎসাহগুলো দরকার, যেভাবে সম্পৃক্ত করা দরকার, তার সবগুলোই। এবং আপনি একটি কথা উল্লেখ করেছেন, আমার বহু লেখা লিখেছি, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি, যারা এখানে অত্যন্ত কিছু কুলাঙ্গার আছে যারা এটাকে ভুল ব্যাখ্যা করে, উৎপাদন এবং বন্টনের যে ব্যবস্থার যে পরিবর্তন তিনি করতে চেয়েছিলেন, তার ভিতরে হচ্ছে সমবায় ভিত্তিক কৃষি, যে 3 ভাগে ভাগ করা হবে, কৃষক 1 ভাগ পাবে, যাদের কিছু নাই সেই সমস্ত শ্রম দেবে তারা 1 ভাগ পাবে, সরকার 1 ভাগ পাবে, সরকার সার, বীজ, কীটনাশক ইত্যাদি, সেচ, যা কিছু দরকার সরকার সরবরাহ করবে। একটা অভূতপূর্ব ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাটা সময় পাননি তিনি। যদি এটা পেতেন, আমার বিশ্বাস উৎপাদন বন্টনের যে নতুন ফর্মুলা তিনি নিয়ে এসেছিলেন সেটি সারা বিশ্বে অনুকরণ করা হতো। এবং কৃষিতে যে সাফল্যের যে জায়গাটি, তার আগে যদি একটু উল্লেখ করে থাকি, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, আমাদের এই মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযোদ্ধারা যদি হিসেব করে দেখেন, জরিপ করে দেখা গেছে, আন্তর্জাতিক তথ্য এসেছে, তারা কিন্তু অধিকাংশই, বিশেষ করে 80% ওপরে কিন্তু হয় কৃষক না কৃষকের সন্তান। আর কৃষির যে অবদানের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় ভিত্তিক কৃষির কথা বলেছেন, এটা নিয়ে কিন্তু আমাদের সামনে আলোচনায় আসা দরকার। আপনি যদি ছোট্ট করে করেন, আমরা একটি অন্য বিষয়ে যাব। অবশ্যই, কারণ এই যে বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, বাকশাল যে দর্শন, যে বাকশালের যে দর্শন, সেই বাকশালের দর্শনটা কেন এসেছিল? বাকশালের দর্শনটা এসেছিল যে এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য, সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যটাকে দূর করে একটা সুষম সমাজ প্রতিষ্ঠা করা। সেই সুষম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু কিন্তু সীমারেখা টেনে দিয়েছিলেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বিঘা জমির মালিক হতে পারবে এবং কৃষি সমবায়ের ভিত্তিতে চাষ হবে। এই ধরনের পরিকল্পনা তো বঙ্গবন্ধুর মাথায় এসেছিল, কারণ সেই সময়টাতে সারা পৃথিবীতে সমাজতন্ত্রের একটা জোয়ার চলছিল। বঙ্গবন্ধু যে রাষ্ট্রীয় মূলনীতি দিয়েছিলেন, সেই মূলনীতির একটা মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। তো সেই সমাজতন্ত্র বা 1970 সালে যে নির্বাচনী ইস্তেহার, সেখানেও সেই নির্বাচনী ইস্তেহার যে কৃষির যে ভূমিকার কথা এবং কৃষিতে কি কি করবেন উনি, সবকিছু উল্লেখ করা ছিল। কারণ হচ্ছে যে বাংলাদেশ তো এখনো কৃষিভিত্তিক দেশ, যে কৃষির অবদান আমাদের জিডিপিতে অনেক বেশি। তো সেই এখন সময় এসছে কৃষিটাকে আরও অনেক বেশি আধুনিকায়ন করা, আরও মেকানাইজড করা। কারণ কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র একটা বিষয় যদি আমরা মাথায় রাখি, যে আমাদের কৃষি জমির পরিমাণ কমছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু খাদ্য উৎপাদনও অধিক হারে বেড়ে যাচ্ছে, তাহলে এটা কিভাবে হচ্ছে? কৃষকের অবদান, কৃষি গবেষণার অবদান, সরকারের বিনিয়োগ, সরকারের ভর্তুকি, সরকারের কৃষি বান্ধব নানা ধরনের কর্মসূচিগুলো যেগুলো আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, সেগুলোর একটা সুফল কিন্তু বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া। আমি আরেকটি বিষয়ে, গত 20 এপ্রিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ 2023 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, তার কিছুটা অংশ আমরা দেখে আসি। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি।
এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আমি একটু সূত্র ধরিয়ে দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মাদারীপুরে স্কুলের ছাত্র, তখন তার সুযোগ হয়েছিল ব্রতচারী যে আন্দোলন গুরু সদয় দত্তের, সেই আন্দোলনে বলেন কিংবা সেই ব্রতচারী যে অবস্থান, সেখানে কিন্তু তার সুযোগ হয়েছিল। তারপরে বঙ্গবন্ধু যখন আবার গোপালগঞ্জের মিশনারি স্কুলে যখন আবার পড়তে আসেন তার চক্ষু চিকিৎসার পর, তখনও তিনি কিন্তু সেই গুরু সদয় দত্তের সেই ব্রতচারী আন্দোলন, ব্রতচারী নৃত্য, খেলা, এগুলোর প্রতি তার। আর বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান নিজেও খেলোয়াড় ছিলেন এবং খেলাধুলা করতেন, এবং পিতা পুত্রের দুই ভাগে ভাগ হয়ে খেলার যে ইতিহাস, অসমাপ্ত আত্মজীবনী তো আমরা পাঠ করেছি। এবং আজকে যে এই আপনি ফজলুল হাসান মুজিব গোল্ড কাপ, এই গোল্ড কাপের প্রবর্তনের কারণেই কিন্তু আমাদের মেয়েরা আজকে বিশ্ব সভায় অনেক স্বীকৃতি অর্জন করে এসেছে। আপনি যদি এখানে যুক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রীর যে ভাষণের অংশ থেকেই। বঙ্গবন্ধু নিজে তো ফুটবল খেলতেন, সেই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন সেখানে অসমাপ্ত আত্মজীবনের ভিতরে, এবং সেখানে পিতা পুত্রের খেলার কথা যেটা আপনি বলেন সেটাও তিনি উল্লেখ করেছেন। আসলে এখন যে ব্যবস্থাটা, জীবন ব্যবস্থাটা মানে প্রধানমন্ত্রী কেন বলছেন, বর্তমানে যে জীবন ব্যবস্থাটা আমাদের সামনে এসেছে অ্যান্ড্রয়েড ফোন ভিত্তিক, সেখানে মূলত আমরা ঘরের ভিতরে বসে গেছি, আমাদের খেলার মাঠ একদম কমে গেছে, খেলাধুলা করার যে একটা স্বাভাবিক বিষয়টা সেটা কিন্তু অনেকটা মানে কি বলবো আমাদের এখন আমাদের ভিতরে নাই। আপনি এখানে শফিল আলম ভাই আছে, আমরা আছি, আমাদের মনে হয় যে স্কুল থেকে আসার পর খেলাধুলা করার পর মায়ের পিটুনি খাই না এরকম খুব কম মানুষই আছে, কিন্তু অতিরিক্ত খেলাধুলা করতো আমরা সেই কারণে। কিন্তু সেই সুযোগটা এই সময় বাচ্চাদের নাই বলে তারা নানান রকম যে ঘটনাটি হচ্ছে সেটা হচ্ছে তারা অনেকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, উগ্রবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এবং খেলাধুলা করলে যে যে একটা জাতির প্রকৃতপক্ষে তার শারীরিক গঠন দরকার, সেই জন্য বঙ্গবন্ধু কন্যার মতো আমি দেখি না। দেখবেন যে একটা ক্রিকেটে যদি কোনোভাবে বাংলাদেশ জিতে যায় ছোটখাটো দলের সঙ্গে, তার যে উচ্ছ্বাস, তাদের সঙ্গে দেখা করে তাদেরকে যে প্রেরণা দেওয়া, এটা কিন্তু একেবারে বিরল ঘটনা। বঙ্গবন্ধু কন্যা ছাড়া ওই জিনিসটাকে তিনি সঞ্চার করতে পেরেছেন অনেকের ভিতরে, যে কারণে আপনি তার পরিবারের ভিতরে আপনি যদি শেখ কামালের দিকে তাকান, সে শুধু এই নাটক, খেলাধুলা ইত্যাদি বিষয় নিয়ে ভিতরে ছিলেন। একটা রাষ্ট্রের প্রতি যদি সন্তান হয়, এই যে আজকে এরকম আমরা যেরকম বিভিন্ন দলের 26 বছরের একটি তরুণ পৃথিবীতে যে কাজ কর্মকাণ্ড রেখে গেছেন, সে শুধু নিজে খেলোয়াড় ছিলেন না, তিনি যার সাথে ঘর বেঁধেছিলেন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, তিনিও খুব উচ্চমানের খেলোয়াড় ছিলেন। পারিবারিকভাবে সেটাকে লালন করতেন বলে সেই জিনিসটাই এখন বঙ্গবন্ধু কন্যা বারবার করার সঞ্চার করার চেষ্টা করছেন। কারণ নাগরিক যদি সুস্থ না হয়, ভবিষ্যৎ নাগরিক যারা এই দেশের হাল ধরবে, তাদের অসুস্থ, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? সেই জন্যই তিনি অন্যান্য কিছুর পাশাপাশি এটাতে গুরুত্ব দিয়েছেন, খেলাধুলা স্টেডিয়াম তৈরি করে দিচ্ছেন, ক্রিকেট খেলা বড় বিনিয়োগ করেছেন, ফুটবল খেলাকে আরো বেশি সম্প্রসারণ করার জন্য, আরো উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ এটা। প্রত্যেক জেলা থানাতে মিনি স্টেডিয়াম, এই যে নানান দিকে বিস্তৃত হওয়া। ব্যারিস্টার ফারজানা মাহমুদ, অনেক সময় আমরা ছেলেরা আন্তর্জাতিকভাবে ফলাফল কিছুটা খারাপ করলেও আবার ভালো অনেক করেছি, আমরা অনেক জায়গায় আমরা প্রতিষ্ঠিত হয়েছি। কারণ এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় ক্রিকেটকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া, এই সব কিছু কিন্তু এই বঙ্গবন্ধু কন্যার সময়কালে হয়েছে। এই যে ফজলুল গোল্ড কাপ, আমাদের বঙ্গমাতা গোল্ড কাপ, সেই গোল্ড কাপের কারণেই কিন্তু মেয়েরা আজকে বিশ্বে সমাদৃত হচ্ছে, মেয়েরা কিন্তু তাদের বিজয় ছিনিয়ে আনছেন। আপনি যদি এখানে আপনার অভিজ্ঞতার কথা বলেন। আমি আপনার সাথে একদমই একমত। আপনি যদি দেখেন সেই সময়টায়
বাংলাদেশের মেয়েরা যখন প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল খেলতে খেলায় যোগ দিচ্ছিল, তখন কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতা তাদের ছিল। তারা সামাজিক বাধা, ধর্মীয় বাধা, সেগুলা আহ, পার হয়েই কিন্তু এই খেলাধুলায় পার্টিসিপেট করেছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে উৎসাহ, আমি মনে করি সেটা একটা বড় ব্যাপার হিসেবে কাজ করেছে এই মেয়েদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে এই সম্মুখ সারিতে নিয়ে আসার ক্ষেত্রে। আমাদের মেয়েরা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অনেক ভালো করছে। তবে এখানে একটি, আমি মনে করি যে একটু ব্যতিক্রম যেটা রয়েছে, সেটা অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। কারণ সাফল্যটাকে যদি আমরা আরো বিস্তৃত করতে চাই, তাদের সাফল্য যদি সর্বোচ্চটা আমরা পেতে চাই, তাহলে তাদেরকে বেতনের ক্ষেত্রেও, তাদের পারিশ্রমিকের ক্ষেত্রেও সমান অধিকার তাদেরকে দিতে হবে। এটা তো একটা গেল যে আমি মেয়েদের কথা বলছি, নারীদের কথা বলছি। আপনি যদি দেখেন, আবার আমাকে চলে যেতে হয় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। সেখানে কিন্তু এবার স্পষ্ট করে বলা হয়েছে যে জেলা উপজেলাগুলোতে ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে, এবং এমনকি সুইমিং পুলের কথা বলা হয়েছে, যে ক্ষেত্র বিশেষে সুইমিং পুল থাকবে, যেন তরুণরা নিজেদেরকে শরীর চর্চা এবং খেলাধুলায় মনোযোগী করতে পারে। কারণ পড়ালেখার পাশাপাশি তরুণেরা এবং কিশোরেরা যদি এইসব কর্মকাণ্ডে জড়িত না হয়, তাহলে তো তারা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে না। হ্যাঁ, তাদেরকে এখন যে ডিজিটালাইজেশনের যে যুগটা আমরা পার করছি, সেই ক্ষেত্রে তাদেরকে মানবিক করার জন্য তাদের সাংস্কৃতিক এবং খেলাধুলার প্রতি যেই জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রতি তাদেরকে মনোযোগী করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সেটাই তুলে ধরেছে, এবং তার যে পদক্ষেপগুলো, আমি নির্বাচনী ইশতেহারের কথা বারবার বলছি, আপনি যদি নির্বাচনী ইশতেহারটা দেখেন, গত নির্বাচনী ইশতেহারটা, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে খেলাধুলার গুরুত্বটা কতখানি, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকার কি কি করবে। এই পদক্ষেপগুলো নিলে আমি মনে করি পরিপূর্ণভাবে আগামী সময় রয়েছে আমাদের আরো 4-5 বছর। আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা একটা মানবিক সমাজ গঠনে এগিয়ে আসতে পারবে, তাদের মননশীলতা বাড়বে, তারা ভালো কিছুর দিকে এগিয়ে যাবে পড়ালেখার পাশাপাশি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর শফিউল আলম ভূঁইয়া। আহ, আবাহনী ক্রিয়া চক্র, যেটা আজকে আবাহনী লিমিটেড, এবং এর যে প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র, তার যে ভূমিকা এবং তিনি প্রতিষ্ঠাতা, তার সাথে বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর মাতা বঙ্গমাতা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা, সকলেই কিন্তু এই আন্দোলনে যুক্ত ছিলেন। এবং এই যে ক্রিয়া জগৎকে এই জায়গায় নিয়ে আসা, সেটা আপনি যদি একটু বিস্তারিত করেন। অবশ্যই অবশ্যই। ধরেন, আমি ব্যক্তিগতভাবে তো ছোটবেলা থেকেই আবাহনীর সাপোর্টার। এই যে আবাহনী, শেখ কামাল যে আবাহনী প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা হয়েছিল কিন্তু আবাহনীর হাত ধরে, এবং প্রথম ইউরোপিয়ান কোচ আবাহনীতে আসে, এবং বাংলাদেশের ফুটবলে যে আধুনিকতার যে যাত্রাটা, সেটা শেখ কামালের হাত ধরে শুরু হয়। আজকে বাফুফের যিনি সভাপতি আছেন কাজী সালাউদ্দিন, তিনি তখন আবাহনীতে ছিলেন, অনেক বড় বড় প্লেয়ার আবাহনীতে ছিলেন। এই যে বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধু নিজে খেলতেন, তার বাবা খেলতেন, পুরো পরিবার যে ক্রীড়া অনুরাগী পরিবার, ক্রীড়ার সাথে যে সম্পৃক্ততা, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। বিশেষ করে এই যে বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, এই যে প্রাইমারি স্কুলের এই যে শত শত স্কুলকে সম্পৃক্ত করে যে টুর্নামেন্ট দুটো হচ্ছে, এইটা বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি করবে। কোন দিকে বিপ্লব সৃষ্টি করবে? যে এই এই প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে হাজার হাজার খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসবে। এই যে স্কুলগুলো, ইতিমধ্যে আমরা ফলও পেয়েছি, ইতিমধ্যে তো ফল পেয়েছি, আরও ফল আমরা পেতে থাকবো। এই যে হাজার হাজার খেলোয়াড়, খুদে খেলোয়াড় কিন্তু বেরিয়ে আসছে ক্রিকেটে, ফুটবলে। এখন এটাকে আরেকটা নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফুটবল ফেডারেশনকে যে কাজটা করতে হবে, যে এইখান থেকে প্লেয়ার বাছাই করে একাডেমিতে নিয়ে তাদেরকে বিশ্বমানের করে তৈরি করে ফেলতে হবে, যেটা কিছুটা হয়েছে ইতিমধ্যে। আমাদের মেয়েরা একাডেমিতে ট্রেন্ড হচ্ছে। আজকে সাউথ এশিয়াতে প্রত্যেকটা বয়সভিত্তিক প্রতিযোগিতা আমাদের মেয়েরা কিন্তু চ্যাম্পিয়ন। আপনি দেখেন, ভারতকে হারিয়ে এই সাম্প্রতিক সময়েও কিন্তু আমাদের অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-19 এবং ইভেন আমাদের জাতীয় দল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভাবা যায় যে আমাদের মেয়েরা ভারতের যেখানে এত প্লেয়ার, এত অবকাঠামো, এত বিনিয়োগ, সেইটার প্রতিপক্ষ হিসেবে আমাদের মেয়েরা নেপালে বসে ভারতকে হারিয়ে কাপ জয় করেছে। তো এটি কিন্তু এই যে এই টুর্নামেন্টগুলোর একটা সুফল, এবং সরকারের যে ক্রীড়া বান্ধব পলিসি, সেটার একটা সুফল। আমাদের আরো স্বপ্ন আছে, আমরা আরো সামনের দিকে এগোতে চাই। ক্রীড়া ক্ষেত্রে আরো হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যাব, যদি সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের
মধ্য দিয়ে আমরা অবশ্যই সেটা আমরা পারবো। অধ্যাপক জাকির হোসেন, গৌরচন্দ্রিকার বক্তব্য আপনার দিয়ে শুরু হয়েছিল, উপসংহারের কথাগুলো যদি আপনি বলেন এবং সবার কথা একসাথে গুছিয়ে অল্প কথায়, কারণ আমি 1 মিনিট সময় পাবো। আর না, আমি বলছি যে বঙ্গবন্ধু কন্যা যে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, বিশ্বের সম্ভবত আর কোনো দেশ নাই পিছন থেকে বড় বড় রাজনৈতিক দলগুলো এইভাবে টেনে ধরার চেষ্টা করছে। আপনি স্রোতের প্রতিকূলে যখন যাবেন, যতটুকু যেতে পারবেন, স্রোতের অনুকূলে গেলে তার চেয়ে বেশি যেতে পারবেন। কিন্তু আপনার যদি মেধা এবং আপনার যদি সময়কে বারবার ষড়যন্ত্র মোকাবেলার জন্য ব্যয় করতে হয়, তাহলে আপনি উন্নয়নের জন্য, রাষ্ট্র এগিয়ে নেওয়ার জন্য কতটুকু সময় পান, কতটুকু মেধা ব্যয় করতে পারেন। কাজেই বাংলাদেশের জনগণকে এই জিনিসটা বুঝতে হবে, একটি শ্রেণী বারবার ষড়যন্ত্র করছে দেশকে পিছিয়ে নেওয়ার জন্য, তার বিপরীতে বঙ্গবন্ধু কন্যা বা যতটুকু সম্ভব তার মেধা শ্রমকে দিয়ে এক নেতৃত্ব দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে আমাদের ভূমিকা আছে, আমাদেরকে বুঝতে হবে সেই ষড়যন্ত্রটাকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া আপনাকে, ব্যারিস্টার ফারজানা মাহমুদ আপনাকে, এবং অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনকেও আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন। দর্শক, খবর প্রতিদিনের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের মঙ্গল কামনা করছি।